নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনের আরো কিছু অবিশ্বাস্য অথচ সত্যি ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, রাত পোহালেই মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। অশুভকে জয় করে শুভ শক্তির বন্দনা। এসো আমরা সবাই মিলে মায়ের কাছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রার্থনা করি, আমাদের বিজয় দাও মা। তো মহালয়ার এই স্পেশাল দিনে আজ আবার তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল ঘটনা, ব্রহ্মরাক্ষসের সব থেকে মারাত্মক ঘটনা। ঘটনাটি শেয়ার করেছে রায়ান। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি অলৌকিক, ভৌতিক ও দৈবিক ঘটনা আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত, আমি রায়ান, বাড়ি বেলঘড়িয়া। গতদিন তুমি যে ব্রহ্মরাক্ষসের ঘটনাটি শুনিয়েছিলে, এক কথায় অসাধারণ। তবে আজ তোমাকে তার চেয়েও মারাত্মক একটা ঘটনা দেব ব্রহ্মরাক্ষসের। তবে সবার আগে ব্রহ্মরাক্ষস কি, এই ব্যাপারটা পরিষ্কার করা দরকার। দেখো, ব্রহ্মরাক্ষস আর ব্রহ্মদৈত্য দুটো কিন্তু এক জিনিস নয়। ব্রহ্মদৈত্যকে দেখতে একজন সাধারণ ব্রাহ্মণের মতো, কিন্তু ব্রহ্মরাক্ষস ব্রাহ্মণ আর রাক্ষসের সংমিশ্রণ। ব্রাহ্মণের মতোই একদিকে যেমন এদের মাথায় টিকি থাকে, তেমনি আবার একজোড়া শিংও থাকে রাক্ষসের মতো। ব্রাহ্মণের মতোই পরনে শ্বেত বস্ত্র থাকে, কিন্তু আবার রাক্ষসের মতো ছোপ ছোপ রক্তের দাগও থাকে তাতে। এদের পাণ্ডিত্য অগাধ, শুদ্ধাচারী। এরা যে গাছে থাকে, সেই গাছের নিচের ডালে ফুল, ফল, পাতা থাকবে, কিন্তু ওপরের ডাল থাকবে ন্যাড়া। তখনই বুঝতে হয় এই গাছে ব্রহ্মরাক্ষসের বাস। এমনই একবার আমাদের ইউপিতে একটা ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি, পেশায় তিনি ছিলেন একজন স্কুল টিচার, সদ্য রিটায়ার করেছেন। ছোট্ট পরিবার, স্ত্রী আর 2 সন্তান। চাকরি থাকতে থাকতেই মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেকেও লেখাপড়া শিখিয়েছেন, তারও একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন। রিটায়ারের পর যে টাকা উনি পেয়েছিলেন, তাই দিয়েই ছেলের বিয়ে দিলেন, আর বাকি টাকা দিয়ে ভাবলেন যে একটা বাড়ি কিনবেন। এতকাল চাকরি করেছেন, বাড়ি ভাড়া চালিয়েছেন, কিন্তু এখন তো আর সম্ভব নয়। তখন একজনের মারফতে গোরখপুর বলে একটি জায়গায় তিনি একটি বাড়ি কেনেন। একতলা বাড়ি, অনেকটা জায়গা জুড়ে। বাড়ির মাঝখানে উঠোন, আর উঠোনের মাঝখানে একটা বট গাছ। গাছের গোড়াটা সিমেন্ট দিয়ে বাঁধানো, বেদি মতো করা। তুলনামূলক কম টাকায় উনি বাড়িটা পেয়েছিলেন। তো এরপরে ছেলে বৌমাকে নিয়ে ওনারা সেই বাড়িতে থাকতে শুরু করলেন। একদিন যায়, 2 দিন যায়, কোনো সমস্যা নেই, দিব্যি আছেন ওনারা। তারপর একদিন একটা ঘটনা ঘটে। ওনারা সবাই ঘরে টিভি দেখছিলেন বা গল্পগুজব করছিলেন, আর ওনার বৌমা রান্নাঘরে তখন রান্না করছে। ওনারা এই বাড়িতে আসার পর সেই দিনই প্রথম মাংস রান্না হচ্ছিল এই বাড়িতে। রান্না করতে করতে বউটা হঠাৎই একটা কথা শুনতে পায়, এই বাড়িতে সব রান্না হয় না, আমার গন্ধ লাগে, বন্ধ কর এই রান্না। কথাটা শুনে বউটা উঠোনের দিকে তাকালো, কারণ কথাটা এলো ওই উঠোন থেকেই। অথচ তাকিয়ে দেখে উঠোনে তখন কেউ নেই, বট গাছের ডালটা হাওয়ায় নড়ছে। বউটা তখন ভাবে যে ভুল শুনেছে কিছু হয়তো,
ভেবে ও আবারও রান্নায় মন দেয়। তারপরেই একটা দমকা হাওয়া ছুটে এসে চুলা থেকে কড়াইটা ছিটকে ফেলে দিল। হাত পা শরীরের অনেকখানি অংশ পুড়ে গেল বেচারির। ওই ঘর থেকে তখন সবাই ছুটে এলো, এসে দেখে ওই কাণ্ড। সঙ্গে সঙ্গে বউটার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হলো। খবর পেয়ে বউটার বাপদাদারাও সবাই দেখতে এলো। তখন বউটা পুরো ঘটনা বলল তাদের। কিন্তু যেহেতু এমন ঘটনা এর আগে আর কারোর সঙ্গে ঘটেনি, তাই ব্যাপারটাকে নিছকই মনের ভুল বলে ধরে নেওয়া হলো। তারপর ওনারা দিন কয়েকের জন্য ওনাদের মেয়েকে বাপের বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন। ইতিমধ্যেই আরো একটা ঘটনা ঘটল। রাস্তায় একদিন সেই বৃদ্ধের সঙ্গে একজন ঠাকুর মশাইয়ের দেখা। তিনি ওনাকে বলেন, আপনারা কি এই বাড়িতে থাকেন? একটু সাবধানে থাকবেন, এই বাড়িতে ব্রহ্ম রাক্ষস আছে। এমনিতে তাকে দেখাও যায় না, সে কারো ক্ষতিও করে না, নিজের মতো থাকে, কিন্তু অন্যায় অনাচার দেখলে তাতে ক্ষুব্ধ হয়ে যায়। সেই বৃদ্ধ তো ছিলেন একজন শিক্ষিত মানুষ, স্কুলের টিচার। ফলে ওনার এসব কথা উনি বিশ্বাস করলেন না। পুরোটাকে উনি কালকল্প মনে করলেন। কারণ বিশ্বাস করলেই তো ক্ষতি, এই করতে হবে ওই করতে হবে বলে মোটা টাকা নিয়ে যাবে। তাই উনি এসব কথায় কোনো আমলই দিলেন না। সেই ঠাকুর মশাই তখন যাওয়ার আগে ওনাকে বলে গিয়েছিলেন, আমার কথা বিশ্বাস হলো না বুঝি? একদিন হবে, আর সেদিন পাগলের মতো আপনি আমাকে খুঁজবেন, মনে রাখবেন কথাটা। এই ঘটনার পর প্রায় মাসখানেক কেটে গিয়েছে। তারপর একদিন রাতে আবারও একটা ঘটনা ঘটে। ওনার ছেলে সেদিন বাড়িতে মদ খেয়ে এসেছিল। সেই দেখে ওর বাবার তো মেজাজ গরম হয়ে যায়। বলেন, জীবনে যে জিনিস কখনো ছুঁয়ে দেখিনি, আমার ছেলে হয়ে তুই এইসব খেয়ে এই ঘরে তুই ঢুকতে পারবি না। এটা শিক্ষিত ভদ্রলোকের বাড়ি, কোনো নেশাখোর মাতালের জন্য নয়। বেরিয়ে যা, কাল নেশা কাটলে সুস্থ হলে তারপরে বাড়িতে ঢুকবি, নয়তো এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যা। বলে উনি বাড়ির দরজাটা বন্ধ করে দেন। কিন্তু অত রাতে ছেলেটা যাবেই বা কোথায়? তখনও গিয়ে ওই বটতলার বাঁধানো শানটার ওপরে শুয়ে পড়ে। ওই বট গাছেই তো থাকতো ব্রহ্ম রাক্ষস। সেও তো এসব জিনিস পছন্দ করে না। সে শুদ্ধাচারী, পণ্ডিত ব্রাহ্মণ। তিনি তখন মারাত্মক রেগে যান, ধাক্কা দিয়ে ওকে একবার ফেলেও দেন। ছেলেটা উঠে তো তখন গালিগালাজ করতে থাকে, কে রে, কে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? আমার বাড়ি এটা, আমার বাড়িতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিস। ঘরের ভেতর থেকে ওর মা বাবা এসব কথা শুনতে পান, কিন্তু তবুও তারা দরজা খোলেননি। কারণ ওনারা ভেবেছিলেন যে মদ খেয়ে তো মানুষ এরকম কতই আজে বাজে বকতে থাকে, তাই ওনারা কোনো গুরুত্বই দেননি। পরে ভোরবেলায় যখন তারা দরজা খোলেন, দেখতে পান ওই বট গাছের একটা ডালে ফাঁস লাগিয়ে ঝুলছে ওনাদের ছেলে। যে জিনিসটা দিয়ে ফাঁস লাগিয়েছে সেটা কোনো দড়ি কিন্তু নয়, ওই বট গাছেরই শিকড়। মাটি ফুঁড়ে উঠেছে। ছেলেটা সারাটা শরীর সাপের মতো পেঁচিয়ে রেখেছে শিকড়ে। এই ব্যাপারটা নিয়েই এরপর যত জল্পনা শুরু। একজন মাতাল মানুষ মাটি খুঁড়ে গাছের শিকড় তুলে ডালে চড়ে ফাঁস লাগাবে, এটা তো সম্ভব নয়। তার উপর সারাটা শরীর শিকড় দিয়ে পেঁচানো, অর্থাৎ এটা আত্মহত্যা নয়, খুন। কিন্তু বাড়ির মধ্যে ঢুকে এত কাণ্ড করে কেই বা খুন করবে? কেউ কিছু টের পেল না। এর কোনো উত্তর পাওয়া গেল না। আর তাতেই সেই বৃদ্ধের টনক নড়ল। মনে পড়ল সেই ঠাকুর মশাইয়ের কথা। আপনারা
আপনারা কি এই বাড়িতে থাকেন? একটু সাবধানে থাকবেন। এই বাড়িতে ব্রহ্ম রাক্ষস আছে। এমনিতে তাকে দেখাও যায় না, সে কারো ক্ষতিও করে না, নিজের মতো থাকে। কিন্তু অন্যায় অনাচার দেখলে তাতে ক্ষুব্ধ হয়ে যায়। তাহলে কি ওনার কথাই সত্যি? তারপর তিনি হন্যে হয়ে তাকে খুঁজতে লাগলেন। একে জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন, তার রূপের বর্ণনা দেন যে একটু বেটে করে বলিষ্ঠ চেহারা, গায়ে অনেক পশম, দেহের তুলনায় মুখটা একটু বেশি কালো, অথচ হাত পা একটু লম্বা করে। এমন কাউকে দেখেছেন আপনারা? কিন্তু কেউই ওনার কোনো সন্ধান দিতে পারলেন না। বললেন, না, এমন তো কোনো ঠাকুর মশাই গায়ে নেই। আমরা তো এখানে অনেক দিন ধরে আছি, কিন্তু এমন কোনো ঠাকুর মশাইকে তো আমরা চিনি না। তবুও তিনি এদিক ওদিক তাকে খুঁজতে লাগলেন। একদিন গেল, দুদিন গেল, এক সপ্তাহ গেল, কিন্তু কোথাও তাকে আর খুঁজে পাচ্ছেন না। এই গ্রাম ওই গ্রাম তন্ন তন্ন করে তাকে খুঁজেছেন। এমন করে খুঁজতে খুঁজতে একদিন ক্লান্ত হয়ে শেষ অবধি একটা বজরঙ্গলির মন্দিরের সামনে উনি বসে পড়েন। সেই মন্দিরেই উনি আবার তার দেখা পেলেন। তিনি বললেন, এত হন্যে হয়ে কাকে খুঁজছেন? আমাকে? ভদ্রলোক তো ওনাকে দেখে অবাক হয়ে গেলেন। এতদিন এত করে খুঁজেও যাকে পাননি, এখানে এইভাবে তার দেখা পাবেন এ তো উনি কল্পনাও করতে পারেননি। বলেন, আপনি ঠিকই বলেছিলেন ঠাকুর মশাই যে একদিন আমি আপনাকে হন্যে হয়ে খুঁজব। আপনি ঠিকই বলেছিলেন যে ওই বাড়িতে কিছু একটা আছে। সেদিন যদি আপনার কথা শুনতাম, অকালে এভাবে আমার ছেলেটাকে হারাতে হতো না। এখন আপনি দয়া করে বলুন, কি করব এখন আমি? বৌমার ওই অবস্থা করলো, ছেলেটাকে শেষ করলো, আমার গোটা পরিবারকে সে ধ্বংস করে দেবে। আমাকে আমাকে কিছু একটা উপায় বলুন বাবা। এমন কারো সন্ধান দিন যে বিপদ থেকে আমাদের বাঁচাতে পারেন। কিছু একটা উপায় বলুন বাবা, কিছু একটা উপায় বলুন। উনি তখন বলেন, উপায় বলবো বলেই তো এসেছি। তবে একটা কথা মাথায় রাখবেন, যার কথা আপনি বলছেন সে কিন্তু কোনো সাধারণ ভূতপ্রেত নয়, সে হলো ব্রহ্ম রাক্ষস। বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো ওঝা গুণিন তান্ত্রিক নেই যে তাকে পরাস্ত করতে পারে। উনি বললেন, কেন? কি এমন শক্তি তার? তিনি তখন বলেন, ব্রহ্ম রাক্ষস তারাই হন যারা অপার জ্ঞানী, সিদ্ধ যোগী ব্রাহ্মণ, মহাত্মা, অগাধ পাণ্ডিত্য। মৃত্যুর আগে যারা তাদের জ্ঞান বিদ্যা শক্তি কোনো শিষ্যকে দিয়ে যেতে পারেননি, তাই তারা মুক্তি পান না। যে তান্ত্রিক বা ওঝাকে দিয়ে আপনি কাজ করাবেন, সে যে ক্রিয়া করবে তার প্রত্যেকটা খণ্ডন বিদ্যা কিন্তু ব্রহ্ম রাক্ষস জানে। তিনি যা মন্ত্রপাঠ করবেন তার চেয়ে ভালো এবং নিখুঁত মন্ত্রপাঠ কিন্তু ব্রহ্ম রাক্ষস করতে পারবে। এই কারণেই তাকে পরাস্ত করা অসম্ভব। ভদ্রলোক তখন বললেন, তাহলে কি কোনো উপায় নেই? কিছু একটা উপায় বলুন বাবা, কোন একটা মুক্তির পথ দেখান আমাদের। তিনি তখন বললেন, আছে, একটা উপায় আছে। ত্রিভুবনে একজনই তাকে পরাস্ত করতে পারে, তিনি হলেন বজরঙ্গলী। তিনি সর্বশাস্ত্র সর্ববেদজ্ঞ। আর এই উপায় কোনো ওঝা বা তান্ত্রিক নয়, করতে হবে আপনাকেই। 1 মাস যাবৎ আপনি ঘরে বসে হনুমান চালিসা পাঠ করুন, কিন্তু এমন ভাবে পাঠ করবেন যাতে আপনার কণ্ঠস্বর ওই বট গাছ পর্যন্ত যায়। যেদিন আপনি ওর থেকে ভালো মন্ত্রপাঠ করতে পারবেন, সেই দিনই সে বিদায় নেবে। তার মনের ইচ্ছা পূরণ হলে সে মুক্তি পেয়ে যাবে।
জয় শ্রীরাম। এরপর ভদ্রলোক ওনাকে নমস্কার জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তারপর কি একটা কথা মনে পড়ায় আবার যখন উনি পেছন ঘুরে তাকান, সেই ঠাকুর মশাইকে আর ওই মন্দিরে দেখতে পেলেন না। আদেও তিনি কোনো ঠাকুর মশাই ছিলেন নাকি হনুমান যে ছদ্মবেশে এসেছিলেন তাকে উপায় বলে গেলেন, সেটা এখনো ধোঁয়াশা। তো যাই হোক, এরপর উনি বাড়িতে এসে প্রতিদিন সন্ধেবেলা ঘরের বারান্দায় বসে হনুমান চালিসা পাঠ করতেন। আগে তিনি এসব কখনো করেননি, এই প্রথম করছেন। ফলে অনেক ভুল ভ্রান্তি হতো, উচ্চারণে ত্রুটি হতো। কিন্তু যখনই উনি পাঠে বসতেন, উঠোনের ওই বটগাছড়া থেকে তখন আওয়াজ আসতো। ওই ব্রহ্ম রাক্ষসও হনুমান চালিসা পাঠ করত। এনার চেয়ে নিখুঁত এবং স্পষ্ট তার উচ্চারণ, কি ধার সেই মন্ত্রে! যেন এক ডিগ্রিধারী স্নাতকের কাছে একজন শিশু মাত্র উনি। যেখানে যেখানে উনি ভুল উচ্চারণ করেন, ব্রহ্মরাক্ষস ওনাকে ধরিয়ে দেন। এভাবে দিনের পর দিন কাটতে লাগলো। ব্রহ্মরাক্ষসের কাছে শুনে শুনে উনি ভুল ত্রুটি শুধরে নিতেন। ওনারও মন্ত্রপাঠ দিন দিন স্পষ্ট এবং নিখুঁত হতে লাগলো। এমন করতে করতে প্রায় মাস খানেক পার হয়ে গেল। তারপর একদিন একটা ঘটনা ঘটল। ভদ্রলোক যখন বারান্দায় বসে হনুমান চালিসা পাঠ করছিলেন, তখন সেই অন্ধকারের মধ্যে বটগাছের ওপরে ব্রহ্মরাক্ষসকে তিনি প্রথমবারের মতো দেখতে পান। একটা সাদা ধুতি পরনে, ছোপ ছোপ রক্তের দাগ তাতে, মাথায় একটা লম্বা টিকি, অথচ দুটো শিংও আছে। মুখের গঠন যেমন ভয়ঙ্কর, তেমনি পেশিবহুল বলিষ্ঠ চেহারা। উজ্জ্বল দুটো বড় বড় চোখ নিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। এই দেখে তো উনি একটা চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী ছুটে আসেন, এসে ওনার চোখে মুখে জল ছিটিয়ে এরপরে ওনার জ্ঞান ফেরান। তখন তিনি ওনার স্ত্রীকে যা দেখলেন তার বিবরণ দিলেন। সেই শুনে তো ওনার স্ত্রীও খুব ভয় পেয়ে গেলেন। ওনাকে বললেন, আমার মনে হয় তুমি যে রোজ রোজ ওকে শুনিয়ে শুনিয়ে হনুমান চালিসা পাঠ করো না, সেই শুনে ও রেগে আছে তোমার প্রতি। তুমি বরং আর করো না, যা কপালে আছে তাই না হয় হবে, ছেড়ে দাও, আর করতে হবে না। কিন্তু উনি তো শুনলেন না, বললেন, না, যা হবে হোক, এর একটা বিহিত আমি করেই ছাড়ব, এর একটা শেষ আমি দেখেই ছাড়ব। হয় ও থাকবে, নয়তো আমি। চল জ্যান্ত ছেলেটাই যার চলে গেছে, তার আর কিসের ভয় গো? এতদিন তো ঘরে বসে পাঠ করেছি, কাল ওই বটতলায় বসে পাঠ করব, দেখিও কি করে। বলে পরদিন সন্ধেবেলায় সত্যি সত্যি আর বারান্দায় নয়, ওই বটতলার ওই বেদির ওপরে বসেই উনি হনুমান চালিসা পাঠ করতে লাগলেন। একই সঙ্গে ব্রহ্মরাক্ষসও পাঠ করছে। ব্রহ্মরাক্ষস যত জোর বাড়ায়, উনিও ততোধিক স্বর বাড়ান। 1 মাস যাবৎ কয়েক হাজার বার হনুমান চালিসা পাঠ করেছেন উনি। ব্রহ্মরাক্ষসের থেকে শুনে শুনে সব ভুল ত্রুটি শুধরে নিয়েছেন। তাল লয় সব তখন নিখুঁত। দুইজনের ওই সংস্বরে মন্ত্রপাঠ চারপাশে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো। পুরো গ্রামবাসী জমা হয়ে গেল বাড়ির উঠোনে। সবাই সচক্ষে দেখল ওই ব্রহ্মরাক্ষসকে। গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে সে। সবাই তো ওনাকে দেখে ভয় পেয়ে গেলেন। ভদ্রলোকও দেখলেন, কিন্তু এবার তিনি অবিচল,
আর ভয় পেলেন না। তিনি আরো জোর বাড়ালেন মন্ত্রপাঠের। ওনার মন্ত্রপাঠের তীব্রতার কাছে ব্রহ্ম রাক্ষসের মন্ত্রপাঠ এবার যেন ফিকে হয়ে আসতে লাগলো, কারণ ওর থেকেই তো শুনে শুনে সব শিখেছেন উনি। ওর শিক্ষাই তো ইনি বলিয়ান। অবশেষে এক সময় ব্রহ্ম রাক্ষস হার মানল। তার মনে হলো যে কোনো একজন যোগ্য শিষ্য সে তৈরি করে যেতে পেরেছে, এবার সে বিদায় নিতে পারে। তখন একটা দমকা হাওয়া উঠে পুরো বট গাছটা উথাল পাথাল করতে লাগলো। ধুলোয় ধুলো হয়ে গেল চারপাশ। তারই মধ্যে সবাই দেখতে পেল একটা ধোয়ার কুণ্ডলি মতো জিনিস ওই বট গাছটা থেকে ওপরে উঠতে উঠতে অসীম শূন্যে বিলীন হয়ে গেল। সবাই বুঝতে পারল যে ব্রহ্মরাক্ষস বিদায় নিয়েছে, তার মনের ইচ্ছা পূরণ হয়েছে, তার মুক্তি হয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। অসামান্য এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। আর হ্যাঁ, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার ভয়েস এত ভালো লাগে আর ঘটনা শুনতেও বেশ লাগে, অসাম। অজন্তা ঘরে লিখেছে, এই প্রথম এরকম কালো জাদুর ঘটনা শুনলাম, কি সাংঘাতিক ঘটনা। সুদেশা সিংহারায় লিখেছে, কি সাংঘাতিক ঘটনা, অ্যাট লাস্ট মেয়েটা বেঁচে গেল, সব ঠিক হয়ে গেল, এটা ভীষণ ভালো লাগলো। রোমিও লিখেছে, থ্যাঙ্কস বন্ধু এত সুন্দরভাবে আমার ঘটনা শোনানোর জন্য। অন্তশীল লিখেছে, ঘটনাটি দুর্দান্ত। এছাড়াও কমেন্ট করেছ গীতাদি, পিঙ্কি ঘোড়ই, আশিস কোলে, মনীষা কাকিমা, সৌরভ রয়, বরুণ গুপ্তা, সোহিনী বক্সি, টিএন তিরুম, বিটিএস আর্মি গার্লস, অমিতাভ দে, এমডি মঞ্জু, কৃষ্ণা হালদার, কৌশিক নাগ, মিঠুন পাল, অমিতা জেঠিমা, কিঙ্কিনী হালদার, রিয়া সরকার, জয়া বণিক, চন্দন চ্যাটার্জি ও মালবিকা সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।